চলে যাচ্ছি ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে। Hello listeners, আমি আহসান হাবিব, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড মাই হোম টাউন কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এ সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না, কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়। এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা। অস্বাভাবিক, দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকেন, কাজগুলো করে। একজন ডোম বলে রাখি, তারা দুজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করেছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। আচ্ছা। কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো যায়, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে? আমি বলছি মানে পেটের রাইট সাইড। জি, ওই সাইডটা থেকে একটা সেলাই ছিল নিচেই। আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিটা আপনি দেখিয়েছেন হাত দিয়ে। হ্যাঁ, সেটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে। পাশের সাইড থেকে বুকের মাঝামাঝ বরাবর সেলাইটা টানা হচ্ছিল। বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা। ডিয়ার লিসেনার্স, শুনছেন ভূত এফএম, আমি আছি রাকিব আল হাসান। তবে বাছাইকৃত ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেতে পারেন এবং আমরা সবসময় চেষ্টা করি যে সবচেয়ে ভয়ঙ্কর যে বাছাইকৃত গল্প বা ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। দর্শক, যদি আপনাদের ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো জানতে চান এবং আপনি ইমেল এপিসোডগুলো পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন ইমেল এপিসোডগুলো সর্বপ্রথম আপনি পেতে পারেন। দর্শক, চলুন আমরা কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব, তাই নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এন্ড ইটস আনইউজুয়াল। একদম। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে একটু সামনে, এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা। তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা। দেন সে ভাবে যে হয়তো নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুব টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতোভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা। সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না। দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন। তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে আসছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায়, দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। তাকে সাথে সাথে ওখানে নেওয়া হয়।
ডক্টর ওখানে ছিলেন। জি। তিনি যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। আচ্ছা। তখন সে বলে যখন সে সেলাইটা করছিল, ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। একদম, সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসকও দেখেছিলেন। রাইট, রাইট। এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্নই আসে না। যদি হতো, আর সবচেয়ে বড় কথা হ্যালুসিনেশন কখন হয়? যখন হচ্ছে মানুষজন মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না। ডেফিনেটলি আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল, তারা ওইগুলো করে, তাদের হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, পেটে স্ন্যাপিং ছিল জাস্ট এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। জি। তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে কল্পনা করবেন যে বলছেন উনি। তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, রুম থেকে বের এসে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা। এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন, সেজন্য তিনি রুমটা আবার খুলেছেন। খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললেই চলে, এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। সে ওই দিন চাকটা না তুলেই চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। হ্যালো লিসেনার্স, আমি মুন্না ফ্রম মধ্যপাড্ডা লিংক রোড। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মু আমাকে বলছিল জাস্ট কিছুদিন আগে, যখন আমি প্ল্যান করছি ভূত এফএম আসবো, তখন আম্মু হঠাৎ করে বললো যে ঠিক আছে তুই যেখানে যাচ্ছিস তো একটা ঘটনা আমি তোর বলি। এটা সে কখনো বলে নাই, যে অনেকেই আমাদের গ্রামে ঘটনাটা ঘটে, সবাই মোটামুটি জানে ব্যাপারটা। তো পরে আম্মুর কাছ থেকে জিনিসটা শুনছি, যেহেতু আম্মু নিজের চোখে ওই জিনিসটা কিছু দূর দেখেছে। তো ঘটনাটা হচ্ছে এরকম, আমার আম্মু তখন খুব ছোট ছিল, যেমন তার বয়স 14 কি 15 ছিল। তো তখন তার একটা মামা ছিল, তার এজও তাদের মতোই ছিল। তো তারা একসাথে ঘোরাফেরা করতো, চলতো সবসময়, এরকম খুব ভালো সম্পর্ক ছিল তাদের। তো আম্মুর যে মামাটা ছিল, তো তার সাথে মানে সে সবসময় একটা জিনিস দেখতে পেতো। তো সেটা দেখতে পেতো সে, এবং সেই জিনিসটা সবাইকে বলতো, কিন্তু কেউ সেটা তোয়াক্কা করতো না। তো আম্মু তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, আম্মু জিনিসটা একটু বিশ্বাস করতো যে নিশ্চয়ই কিছু না দেখলেও তো এত প্রতিদিন সে রেগুলার ওইটার কথা বলে, নিশ্চয়ই কিছু একটা সে দেখে। তো আবার যে জিনিসটা সে দেখতো সেটা তাকে, ওই জিনিসটা তাকে না করতো যে ওনার ব্যাপারে যেন কাউকে না বলা হয়। সে জিনিসটা কথাটা রাখতে পারতো, সে সবাইকে বলে দিত, তার এটা একটা ব্যাড হ্যাবিট ছিল, সে সবাইকে বলে দিত। তো জিনিসটা হলো এরকম যে এটা একটা কলস, হ্যাঁ, সে যখন একা থাকতো বা নির্জনা থাকতো, তখনই জিনিসটা মানে তার সামনে মানে ভেসে উঠতো আর কি। হ্যাঁ, তো ওই কলসের ভিতর থেকে একটা সাপ উঠতো, একটা ফনা তোলা একটা সাপ উঠতো। এবং স্টোরিটা এরকম যে ওই সাপের 7টা সাপ আছে, মানে ওরা 7 ভাই বোন, এবং ওই 7টা সাপ না, ওইটা মানে 7টা জিন, তারা ভাই বোন। 4টা ছিল তাদের মধ্যে মানে তোমার মানে ভালো না আর কি, আর 3টা ছিল ভালো। তারা সবসময় চাইতো যে ওই তার ওই আম্মু সেই মামাটার হেল্প করতে আর কি, তাকে মানে অফার করতো তাকে বিভিন্ন জিনিস দিবে যদি তাকে, তার কথা যেন কাউকে না বলে, এরকম।
তো কিন্তু ওই মামাটা সে মানে কোনো মতেই সে লুকায় রাখতে পারতো না, সে না বলে দিত, যার সাথে একটু ক্লোজ হতো তাকে ঘটনাগুলো বলে দিত। তো আমার আম্মুকে একদিন এবং তারা সে এমনও করছে যে একটা কাজ করে, মানে আম্মুকে অফার করছে যে আপনার ঝোপঝাড় থেকে মানে একজন ঝোপের মধ্যে তাদের লুকানো হয়েছে, বলছে ওই দূর থেকে দেখবেন যে আমি ওই যে কথা বলবো, দেখেন আমি চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো, একটু পরে দেখবেন। মানে আপনি আরেকটু গুছিয়ে বলেন, আমাকে আরো অনেক সুন্দর করে বলেছিলেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আপনার আম্মু মানে আপনার আম্মুর মামা উনি কিছু একটা দেখেন এবং এটা অনেকেরই হয়তো বিশ্বাস হতো না, সেজন্য তিনি বললেন যে একদিন আপনারা আমি যে কারোর সাথে কথা বলি বা কমিউনিকেট করি এটা আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। সো তাদেরকে বলে যে একটু দূরে থাকতে হবে যাতে তাদেরকে মানে মানে যিনি আসবেন সেই জন্য আবার তাদেরকে দেখে না ফেলে। সুতরাং ওইখানে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ের ভেতর থেকে লুকিয়ে তাদেরকে দেখতে বলা হলো। আচ্ছা, তো হ্যাঁ সে সবাইকে যখন বলতো তো কেউ তার কথাকে মানে পাত্তা দিত না, সেটা সে মনে করতো সে ফাইজলামি করে, এটা অ্যাকচুয়ালি এরকম। তো তখন আমার আম্মু যারা মানে তারা যখন রিকোয়েস্ট করে যে হ্যাঁ আমরা জিনিসটা দেখবো, আমাদেরকে দেখার কোনো ব্যবস্থা, তখন সে বলেছে ঠিক আছে তোমাদের দেখাবো, তোমরা একটা কাজ করো, তোমরা ওই যে একটা মানে তখন গ্রামে তো ভুট্টা ক্ষেত ছিল, তো বলছে তোমরা ওই ভুট্টা ক্ষেতের ওইখানে লুকিয়ে থাকো, হ্যাঁ আমি দেখবা বসে থাকবো, আর তোমরা ওই পুকুরের দিয়ে খেয়াল করবা, দেখবা একটা কলস ভেসে উঠবে, হ্যাঁ এবং কলসের ভেতর থেকে একটা সাপ বের হবে। তো সেদিন সে যে ওইখানে মানে মানে হাত মুখ ধোয়ার জন্য আর কি ওই যে পুকুরের সামনে গেল, তো পুকুরের সামনে গেলে সে যখন হাত পানি দেওয়ার আগেই সে পানি দেওয়ার আগে সে স্টিল হয়ে গেছে, যেভাবে মানে যে পানিতে সে এখনো দেয় নাই, মানে পানিতে হাত দিয়ে এমন সময় যেভাবে রয়েছে এইভাবেই রয়েছে, সে আর হাত দিচ্ছে না পানিতে, মানে এইভাবেই স্টিল হয়ে আছে। তো দূর থেকে দেখলো যে মানে আম্মুরা জাস্ট দূর থেকে এটাই দেখলো যে ওখানে মানে পুকুরে কিন্তু কিছু নাই, যেখানে সে হাত দিচ্ছে ওখানে সে কিছু নাই, সে হাতও দেয়নি এমন, কিন্তু পানিটা ওই অল্প একটু জায়গায়, যেমন একটা কলস যদি ওই পানির ওখানে রাখা হয়, সেখানে পানিটা যেভাবে মানে একটা কলস যদি উপর থেকে ফেলে যেখানে পানিটা যেভাবে কাঁপবে, পানিটা ওই অল্প একটু জায়গায় জাস্ট ওইভাবে কাঁপতেছিল। আচ্ছা, অনেকক্ষণ এটা জিনিসটা কাঁপতেছিল। তো তারা দূর থেকে জাস্ট কোনো কলস দেখতে পায় নাই বা কোনো সাপও দেখতে পায় না, তারা জাস্ট দেখছে পানিটা জাস্ট কাঁপতেছে, কিন্তু সে হাতটাও লাগায়নি পানিতে, হ্যাঁ সে ওইভাবেই রয়েছে। তো তারাও খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চুপচাপ রয়েছে, তারা ওখানে নড়চড় করেনি। তো সে অনেকক্ষণ প্রায় 2-2.5 মিনিট ওখানে এইভাবে ছিল, থাকার পরে সে উঠে আসা, তারপর মানে সে উঠে আসা তাদের বলে যে জিনিসটাকে দেখছেন, মানে আমার আম্মুকে জিজ্ঞেস করা হয় জিনিসটাকে দেখছেন, কই কিছু তো দেখি নাই, খালি দেখলাম পানি নড়ছে। বলছে যে তাহলে আপনারা কেউই মনে এটা দেখতে পারবেন, এটা আমি ছাড়া আসলে কেউ মানে দেখতে পারবে না, হ্যাঁ কিন্তু পানি তো নড়ছে এটা তো বুঝতে পারছেন, আমি তো হাতও দিইনি। পরে তারা এটা বুঝতে বললো, ক্লিয়ার হয়েছে যে আসলে কিছু একটা ছিল। তো ওই কলসটা মানে তার সাথে হয়তো কি কলসটা একটা স্টোরিটা পরে জানতে পারছি, যখন মানে আসলে যে কলসটা যখন সে কলসটার সাথে কথা বলতো তখন তার শরীরের সব রক্ত ওই সাপটা মানে সাপের শরীরে চলে যেত, তখন মানে উনি ওনার শরীরে কোনো রক্ত থাকতো না, একদম মানে জাস্ট একটা মানে রক্ত ছাড়া মাংস ছাড়া একটা মানব জীবনে সে এরকম স্তব্ধ হয়ে বসে থাকতো যতক্ষণ ওইটার সাথে সে কথা বলে। তো এরকম একটা স্টোরিটা পরে জানতে পারছি আর কি। তো ওইটা ওদের মধ্যে ওই সাপটা হলো 7টা জিন ছিল, তো ওদের মধ্যে মানে একজন অফার করছে যে তাকে একটা স্বর্ণের চামিচ দেওয়া হবে, হ্যাঁ যদি সে তার কথা কাউকে যেন না বলে, সে একটা স্বর্ণের চামিচ দিবে না বলে। সে কি করছে, সেই স্বর্ণের চামিচ তার মাকে বলে দিছে। তো যেদিন মাকে বলে দিছে সেদিন ওইটা আবার পরে তাকে একা পেয়ে বলছে তোকে আমি বলছিলাম তোকে একটা চামিচ দিব, তুই তোর মাকে কেন বললি, তোর মার একটা ক্ষতি করবো বলা যায়, সেদিনই বলছে। এবং সেদিন রাতে বেলা, আর গ্রামে তো জানেন টয়লেট তো বাড়ির মধ্যে না, সেটা একটু ঘর থেকে একটু পাশেই হয়। তো সে রাতে বেলা যখন টয়লেটে গেছে, সে ওই টয়লেটে যাওয়ার আগে ওই রাস্তায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার হয়েছে কি সে কোমায় চলে গেছে, তার মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেছে পড়ে যাওয়ার ফলে। বেসিক্যালি পড়লে এতটা কিছু হয় না, সে একটা হাড্ডি আলাদা হয়ে গেছে শরীর থেকে, এরকম অবস্থা হয়েছে, কিন্তু সে বেঁচে আছে কিন্তু কোমায় চলে গেছে। তো সে বুঝতে পারছে। তো তারপর সে ওই কলসটার সাথে সে আবার পরে কথা বলতে, দেখছিস আমি বলছিলাম যে তুই এটার কথা কাউকে বলতে না, তুই বলছিস এখন দেখ। তো সে এরপর কিছুদিন অফ ছিল, তো তারপর সে ওইটার সাথে প্রায় সময় কথা বলতো এবং যা কথা হইতো না আমার আর কাউকে না বললো, আমার আম্মু এবং আমার আম্মু একটা বান্ধবী তাদের সব শেয়ার করতো, এরকম তাকে এটা দিবে সেটা দিবে। তো একদিন সন্ধ্যার সময় সে ওই কলসটার সাথে সে কথা বলতেছিল, তখন দেশে তো তখন কারেন্ট ছিল না, অন্ধকার, কুপি বা হারিকেন এরকম থাকতো। তো রাতে অনেকে তাদের ঘরের আর কি যে মেম্বার তারা খাওয়া দাওয়া করার পরে
সেই হাতে যে জুটা পানিগুলো ছিল না, তারা তো আর দেখে নাই, তারা কি করছে ওটা ওই জানলা দিয়ে জুটা পানিটা ফেলে দিছে। আনফরচুনেটলি সেই পানিগুলো যে সেই কলসটার মধ্যে যা পড়ছে। আর ওই কলসটার একটা জিন ছিল, যেহেতু ওই ওরা ওদের একটা সিস্টেম, তারা কখনো নাপাক জিনিস বা কোনো কিছু যদি তারপর তারা ওইটা করতে পারে না, একসেপ্ট করতে পারে না, সেটা তাদের প্রবলেম হয়। তো এটা যখন পড়ছে তখন ওই কলসটা বলছে, তুই আমার এইভাবে ডিসরেসপেক্ট করছিস, আমাকে এইভাবে করছিস, তোর আমি একটা খুব বড় ধরনের ক্ষতি করবো আজকে, তুই আর মানে তাকে ওয়ার্ন করে দিয়ে সেদিন সন্ধ্যার সময় এমন করে যে তুই আজকের পর থেকে মানে তুই বাঁচবি না, যা করা তুই করে নে। এটা সে বলে ওই জিনিসটা চলে গেছে, কলসটা চলে গেছে। তো সেটাকে তেমন একটা পাত্তা দিল না, যে কত কিছু তো হয়েছে, যাকে এটা আমাকে সে কোনো ক্ষতি করবে না। তার মনে একটা ছিল যে এটা না কোনো ক্ষতি করবে না। তো তাদের তার একটা তার সে লোক একটা ফ্রেন্ড, তার মামার একটা ফ্রেন্ড ছিল। তো তখন তো ধানের টাইম, ধান হয়েছে, তার সকালে ধান কাটতে যাবে। তো তার বন্ধুর সাথে প্ল্যান করছে যে সকাল সকাল যদি তারা সকালে যদি ধান কাটতে যায় তাহলে অনেক রোদ, আস্তে আস্তে সকালে অনেক লেট হয়ে যাবে। তারা করবে কি ভোরবেলা 5টার দিকে তারা বের হবে, যে তাড়াতাড়ি রোদ উঠার আগেই তারা ধান সব কেটে ফেলবে খেতে। প্ল্যান করছে। প্ল্যান করার পরে তো বন্ধু বলছে ঠিক আছে, তোরা আমি 5টার সময় এসে ডাক দিব, তুই উঠে যাস। তো ওই মামাটা, আম্মুর সে মামাটা সেভাবেই তো প্ল্যান করে শুয়ে আছে। কিন্তু কে জানি মানে ওই বন্ধুটাই রাতে ঠিক 3টার সময় এসে ডাকতেছে, যে মানে তার নাম ধরে ডাকতেছে, সেলিম তুই আসল নাকি, আয় ধান কাটতে যাবো। তো সে ঘুম থেকে উঠে সে কিছু তার যে বোন আছে, তার একটা মামার বোন আছে, সে শুনতে পারছে যে তার ওই বন্ধুটাই আসছে তাকে ডাকতে। আচ্ছা, তাকে ডেকে তো বললো ঠিক আছে চল, আমি আস্তে আস্তে একটু ওয়েট কর। তো সে বের হলো, তারা ধান কাটতে চলে গেল। তো ওই বন্ধুর তো আসার কথা ছিল 5টার সময়, সে বন্ধু ঠিক 5টার সময় আসছে, আইসা তার খুঁজতেছে কই। তখন তার বোনটা বলে, কেন আপনি না এই 3টার সময় এসে আপনি নিয়ে গেলেন, এখন আবার বলেন কেন কই? বলছে কি বলেন, আমার 3টার সময় কেন, আমার তো আসার কথা ছিল 5টার সময়, 3টার সময় কেন থাকবো? বলছে কি বলেন, তাহলে কে এসে ডেকে নিয়ে গেল? বলছে সেটা তো আমি জানি না, আমার তো আসার কথা ছিল 5টায়, আমি এত আগে এসে কি করবো? তো পরে তারা তো খোঁজাখুঁজি লাগাই দিল যে কি হলো, কই গেল। পরে সবাই গেছে তাকে খুঁজতেছে প্রায় গ্রামে, এখানে যেখানে সে যায় বেসিক্যালি সেখানে সব জায়গায় খুঁজে হয়েছে, পায় না। তো হঠাৎ করে তারা ওই যে খেতে যা ধান কাটার কথা সেখানে গেছে, যা দেখে যে সে ওখানে পড়ে আছে, তাকে সাপে কাটা হয়েছে, সেই সাপের ছোবল খেয়ে মারা গেছে। তো মানে ভদ্রলোক সবসময় সাপ দেখতেন, এবং তার মৃত্যু হলো এরকম একটা সাপের কামড়ে। এবং এটা কেন হলো মানে বা কি ব্যাখ্যা কেউ জানেন না। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আম্মু বা যারা দূর থেকে দেখেছিলেন, তারা দেখেছিলেন যে উনি পানিতে হাত ছোঁয়াচ্ছেন না, কিন্তু ঠিক হাতের নিচেই পানির অংশটা একটা কলস পানির মধ্যে পড়লে যেরকম হবে, মানে পানির রেখাগুলো সেভাবে পরিবর্তিত হচ্ছিল। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এখন কি অবস্থা আপনাদের ফ্যামিলিতে? আর তারপরে এই যে আপনার যে আম্মুর মামা মারা গেলেন, তারপরে আর কারো কোনো ক্ষতি টতি হয়েছে? বা ওই যে বলেছিলেন যিনি কোমায় চলে গিয়েছিলেন, তিনি পরে কি হয়েছে? তার কিছুদিন পরেই, মানে ওই তার ছেলে যখন এটা মারা যায়, তার কিছুদিন পরে উনি এমনি মারা যায়, কারণ এইভাবে অনেকদিন বেঁচে ছিল, এইভাবে কোমায় থাকতে এক সময় এমনি উনি মারা যায়। ওকে, এইভাবে। তো ওই উনার মারা যাওয়ার এই ঘটনাটা তারা ওঝায় না যখন করছে, বলছে যে না এটা তো আমাদের মানে ওঝা যে সাপের বিষ নামায়, তো সে যখন বলছে যে না এটা তো আমাদের, আমি যেসব সাপের সম্পর্কে জানি ওইসব সাপে এটা একটা এমনই সাপ যে সাপের মানে আমাদের পক্ষে বিষ নামানো সম্ভব না। তো ওই তারা যে এই জিনিসগুলো বলতো, সেই মামাটা যে বলতো এই বিভিন্ন ঘটনার কথা, বিশেষ তারা কি করছে একটা কবিরাজকে নিয়ে জিনিসটা বলছে। তখন সে যখন যেটা জানালো লাস্টে, সেটা হলো কি যে ওই রাতে এই ঘটনাটা সেই আর কি, যে টোটাল যে ঘটনাটা এটা আমাদের জানা সম্ভব না, ওই কবিরাজটাই সেই ঘটনাটা এইভাবে বললো, ডিসক্রাইব করলো যে এরকম এরকম A to Z যা বলছে। আমার আম্মু তার মিল পাইছে টুকিটাকি, যে কারণ মামাটা এগুলো তাকে বলতো। তো আম্মুকে যখন কবিরাজ গুলো মানে এক্স্যাক্টলি এইভাবে বললো যে এরকম হয়েছে, এইভাবে হয়েছে, তখন তারা বিশ্বাস করলো যে না আসলে ঘটনা যা বলছে তা সব সত্যি। সেই রাতে ওই যে 3টার সময় যে আসছিল, সেটা আসলে ওই সাপটাই তার বন্ধুর বেশ ধরে তাকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যায়। তারপর ওই সাপটা কি করছে, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যখন সাপ কিন্তু কখনো কাউকে ছোবল দেয় না, ততক্ষণ পর্যন্ত তাকে কেউ ক্ষতি না করে। তো সে যখন তার বন্ধু পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সে ওই বন্ধুর বেশটা সে সাপ হয়ে গেছে, সে ওই সাপের গায়ে পাড়া পড়ছে, আর সাপটা তখন তাকে ছোবল দিচ্ছে। মানে এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং এই ঘটনাটা আপনি যেখানকার ঘটনা বলছেন, এটা তো কবিরাজ বলেছেন, যে ঘটনাটা এখন বললেন সেটা কবিরাজ বলেছেন। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা? এটা হলো আমাদের গ্রামের বাড়ি তো কুমিল্লা।
কুমিল্লার আমাদের এই গ্রামের নাম হলো মতলব, মতলবের ঠিক আগেই আমাদের গ্রামটা। তো এলাকাবাসী জানেন তো? হ্যাঁ, মোটামুটি সবাই, হ্যাঁ, তো সবাই জানে, অনেকেই জানেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমরা আবারও আপনার কাছে পরে ফিরে আসবো। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে নানান ধরনের ঘটনা ঘটে। কি ধরনের ঘটনা ঘটে আপনার সঙ্গে, যদি আমাদের একটু বলতেন আপনার বাসায়? আমার নাম মাহজুবিন আহমেদ। আমি রাজশাহীতে কোর্ট এরিয়াতে থাকি। আমার বাসাটা মেইনলি কোর্ট এরিয়াতে। এখন আমার বাসার পিছে, কিছুটা পিছে একটা গোরস্থান আছে। দ্যাটস ওয়াই আমার এরিয়াটা অনেকটা একটু খারাপ। সো আমরা অনেক কিছু এক্সপেরিয়েন্স করি, যেমন খারাপ না বলে আমরা ভয়ের বলি। ওকে। তো আমি মাঝে মাঝেই সবসময় মানে ফিল করতে পারি যে কোনো কিছু থাকলে, জিন অর সামথিং, আমি সেটা ফিল করতে পারি। তো আমাকে বেশিরভাগ টাইম এফেক্ট করে না, কিন্তু এফেক্ট করছে যখন, তখন আমি কলেজে পড়ি। 2012 এর ঘটনা হবে। এটা আমার ভাইয়ার মাধ্যমে এফেক্টেড হয়েছি আমি। আমার ভাইয়া নর্মালি রাতের বেলা বাইরে ঘোরাফেরা করে, তো ওর বন্ধুকে ডাকতে একটা জায়গায় যাই। সেই জায়গায় একটা তাল গাছ আছে। তাল গাছটা খুব একটা ভালো না। ওখানে সবসময় বলে যে ওখানে অনেকেই অনেক কিছু দেখে। আমার ভাই ওখানে দাঁড়ায় ছিল, তখন তার সামনে একটা কুকুর লাফ দিয়ে নামে। এন্ড কুকুরটার কালার খুবই আজব টাইপ ছিল, কারণ কুকুরটার সামনে ছিল ব্রাউনিশ রেড কালার আর পিছে ছিল ব্ল্যাক কালারের। তারপরে সে সেটা দেখে ভয় পায় এবং চলে আসে, কিন্তু এটা বাসায় এসে কাউকে বলে না। কিন্তু বাসায় আসার পরে, আমি বাসায় ঢোকার পরে, ভাইয়া ঢোকার পর থেকে আমার মাথা ভার ভার হতে থাকে। আমি ফিল করতে থাকি সামথিং রং। সো আমি অ্যাটিটিউডে একটু প্রবলেম চলে আসে। অ্যাটিটিউডে আমার প্রবলেম আসে। পরে রাতের খাবার টাইমে আমি আর ভাইয়া পাশাপাশি বসি। আমার মা, আমরা খাচ্ছি নরমালি, আমার মা আমার জন্য একটা মাছ ফ্রাই করে নিয়ে এসে আমার প্লেটে দেয়। প্লেটে দেওয়ার পরই হয় কি, আমার মাথাটা পুরাটা একদম ব্যথা হতে থাকে, শরীরটা কাঁপতে থাকে, আর মনে হচ্ছে আমার বমি হয়েছে। দেন আমি কাঁপতে কাঁপতে না খেয়ে উঠে যাই, বলি শরীরটা খারাপ লাগছে, উঠেছে। আমি রুমে আসি। আমার রুম থেকে ভাইয়ার দিকে তাকায় দেখি ভাইয়ার পিছে শ্যাডোর মতো কিছু। আমি কাঁপছিলাম তখনও। তারপরে হঠাৎ সেটা একটা কুকুরের মতো শেপ নিয়ে। আপনি জানেন না যে বাইরে সে কি দেখে এসেছে? না, আমি কিচ্ছুই জানি না, ইভেন আমার বাসার কেউই জানে না। পরে কুকুরের মতো শেপ নিয়ে আমার দিকে তেড়ে আসছে। কুকুরটার কালার ব্রাউনিশ রেড এন্ড ব্ল্যাক। দেন আসার পরে ওটা দেখে আমি চিৎকার করে কাঁপতে থাকি। আমার বোন, আমার মা দৌড়ে এসে আমাকে ধরে জিজ্ঞেস করে। আমার মুখ দিয়ে খালি জাস্ট এইটুকুই বের হচ্ছিল, ভাইয়ার সাথে কিছু আছে। দেন আমার মা অনেক কষ্টে আমাকে শান্ত করে দোয়াটা পড়ে ঘুম দিয়ে দেন। পরে আমার ভাইয়াকে যখন আমার মা জিজ্ঞেস করেন, তখন ভাইয়া বলে যে সে বাইরে থেকে ভয় পেয়ে আসছিল, এন্ড এইরকম একটা কুকুরের শেপের কিছু দেখে ভয় পেয়ে আসছিল। আচ্ছা, এখন আপনার বাসায় কি ধরনের সমস্যা হয় আপনার নিজে? আমার বাসার সমস্যা হচ্ছে, আমাদের বাসাতে ঠিক মধ্য দুপুরে আমাদের বাসার পাশে একটা জায়গা আছে যেদিকে কাপড় কাচা হয় নরমালি। তো ওই দিকটাই নরমালি কেউ যায় না, কারণ গেট বন্ধ থাকে। তো সবসময় দেখা যায় মধ্য দুপুরে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমার মাও দেখছেন, আমার ভাবি দেখছে, আমিও দেখছি যে হয় খুবই ছোট একটা বাচ্চা টাইপ, কোকড়া কোকড়া চুল, এইরকম একটা বাচ্চা যায়, কিংবা অনেক লম্বা লম্বা চুলের কোনো মহিলা হেঁটে যায়। তো নরমালি আমার মা মনে করে যে হয়তো বা আমাদের কাজের বুয়াটা ওইদিকে গেছে। কিন্তু যখনই গেট খুলে মা বাইরে যে জিজ্ঞেস করে কে আসলা, কোনো খোঁজ পাওয়া যায় না। তো এটা আমার মা অনেকদিন ধরেই দেখে, আমি দেখছি 2-1বার, আমার ভাবিও দেখছি এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরি শেয়ার করার জন্য। হ্যালো লিসনার, আমি অপূর্ব, এসেছি ঢাকা বিডিআর 1 নম্বর গেট থেকে। বিডিআর 1 নম্বর গেট থেকে আপনার ঘটনা চলে যায় একদম সরাসরি। হ্যাঁ, ধানমন্ডির একটি হসপিটালে আছি, যে আমি নামটা বললাম না হসপিটালের। ওই হসপিটালের মাটির নিচে 3rd ফ্লোর আর বেসমেন্টে আর কি মর্গ আছে, ওই লাশ রাখার ঘর। সেখানে একদিন আমাদের একটা পেশেন্ট মারা গেছে, ওইটা শিফট হবে ওই লাশের রুমে। তো স্যার আমাকে বললো যে তুমি যে রুমটা একটু দেখে আসো যে ক্লিয়ার আছে কিনা। তো আমি ওরকম স্যারের কথা মতো একজন ক্লিনার এবং একজন সিকিউরিটি গার্ড নিয়ে রুমটাতে যাই দেখার জন্য। যখন আমি রুমটাকে খোলার পরে দেখি যে রুমটা একটু নোংরা আছে, ফ্লোরে, তারপরে দেয়ালে ব্লাড লেগে আছে।
তখন কোনো লাশ ছিল না। তো আমি ক্লিনারকে বলি যে তুমি উপরে যেয়ে পানি কাপড় নিয়ে আসো পরিষ্কার করার জন্য। সে চলে গেছে, সে আর আসতেছে না, হয়তো সে ভয় পাইছে। এবং সিকিউরিটি গার্ডও আমাকে কিছুক্ষণ পর রেখে এসে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। সে উপরে চলে গেছে। তো আমি ভিতরে একা দাঁড়িয়ে আছি ওই লাশের রুমের ভিতরে। কিছুক্ষণ পর আমার খুব শরীরটা ভার ভার লাগতেছে এবং আমার লাশের রুমের ডোরটা অর্ধেক খোলা ছিল, অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। তো আমি একটু নার্ভাস ফিল করে সেটাকে পুরোটাই খুলে দিছি, যে পুরোটা খুলে থাকলে আমার হয়তো ভয় লাগবে না। কিন্তু যখন আমি পুরোটা খুলে দিই তখন সাথে সাথে দরজাটা এসে লক হয়ে যায়। আচ্ছা, যখন লক হয়ে যায় তখন আমি খুব ভয় পাই এবং চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি দৌড়ে নেমে আসে, এসে আমাকে বলে যে কি হয়েছে। পরে আমি বললাম যে আপনি কেন আমাকে রেখে চলে গেছেন, আমার খুব ভয় লাগতেছিল একা এখানে। পরে সে আমাকে খুব সরি টরি বলে আমার সাথে দাঁড়ায়। তো ক্লিনার তো আর আসতেছে না, আমার এখানে লাশ আসারও সময় হয়ে গেছে, শিফটিং করতে হবে। তো আমি তখন দেখলাম যে পাশে একটা কাপড় আছে। তো আমি নিজেই ব্লাডটা মুছার জন্য চেষ্টা করতেছি যে আমি মুছে দিই। তো আমি ব্লাডটা মুছতেছি এবং দেখতেছি সিকিউরিটি গার্ড আছে কিনা আমার পাশে দাঁড়ানো। দুবার দেখলাম, দুবারই দেখি যে সিকিউরিটি গার্ড আমার পাশে দাঁড়ানো এবং সিকিউরিটি গার্ড আমার থেকে 3 হাত দূরে দাঁড়ানো আছে। তো আমি ব্লাড মুছ কিছুক্ষণ পর দেখি কে যেন আমার বাম কাঁধে হাত রাখছে এবং আমি শিওর সেটা সিকিউরিটি গার্ড নয় এবং সিকিউরিটি গার্ডও সেটা বলেছে যে সে কি করে নাই। আর সে যদি আমার গায়ে হাত দিত সে তাহলে আমার কাছে হেঁটে আসতে হইতো তাকে, সেরকম কোনো পায়ের শব্দ আমি পাইনি। আচ্ছা, তারপরে আমি আর যে আমার গায়ে হাত দিয়েছে তার হাতের স্পর্শটাও খুব অন্যরকম ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো না। তো আমি সেটা স্পর্শ যখন আমার গায়ে লাগে তখন আমি খুব ভয় পেয়ে খুবই চিৎকার হয়ে যাই। পরে আমার চিৎকার শুনে সিকিউরিটি গার্ডও খুব ভয় পেয়ে চিৎকার শুরু করে। তো অনেকজন নেমে এসে আমাকে উপরে নিয়ে যায়নি, মাথায় পানি টানি ঢেলে সুস্থ করার পর আমার স্যার আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। পরে আমি সব ডিটেলস তাদেরকে বলি। তখন তো স্যার আমাকে খুব করে কথা বলতেছিল যে এরকম কিছু না, তুমি হয়তো ভয় পাইছো বিধায় এরকম কিছু একটা হয়েছে। কিন্তু আমি শিওর ডেফিনেটলি যে সেদিন আমার সাথে কিছু একটা হয়েছিল। এরকম ঘটনা কি আপনার এর আগেও কখনো ঘটেছে হসপিটালে বা? হ্যাঁ, ঘটেছে। একটু বলে রাখা ভালো যে আমার শরীর অনেক আগে থেকেই বন্ধ করা ছিল। আমার ওই লাশের ঘর, তারপরে বাচ্চা হলে যে ছোটি ঘর বলা হয় ওই ঘর, এগুলোতে যাওয়া নিষেধ আমার। তারপরও সেই দিন আমি চলে গিয়েছিলাম নিজের ইয়েতে। আমার হয়তো সেই দিনটা ওই ঘটনাটা এর জন্যই ঘটেছিল এবং আপনি পুরো বুঝতে পারছিলেন যে আপনি মানে অনুভব করছিলেন যে পেছনে কেউ একজন আছে যে আপনার কাঁধে হাত রাখছে এবং ওই ঘটনায় তখন আপনি একা ছিলেন এবং আপনার সঙ্গে ছিল একজন সিকিউরিটি গার্ড। আচ্ছা, অলরাইট। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ বড় আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করবার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা। রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিব আর কি। তো যেদিন উনি ওইখানে যায় তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সব ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো ওই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসাটা বিল্ডিং এ, আশেপাশে সবকিছুই টিনের বাড়ি। 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। তো এটা স্পেশালি ঘটে শীতকালে আসলে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয় সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে, এটা কিরকম বাসায় উঠলাম, কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢুকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্কে আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়, এবং ডান পাশে একটা ছোট কবর।
তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না রাসেল ভাই, মৃত্যু সাল এখন 1921 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয়নি, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল টাল আছে, হালকা একটা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5 তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোন রকম পরোটা লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা, তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওই দিকেই যাবেন কিনা। তো উনি বলে যে উনি হতভম্ব হয়ে যায় যে আপনি কিভাবে জানলেন, জানার কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরেছে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সে রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়। তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে ওই জায়গায় পুরো অন্ধকার। যাচ্ছে রিক্সাওয়ালা, তার কোনো ধারণাই নাই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি। কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে জিজ্ঞেস করলো। উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাট মেরা বসেন। আচ্ছা, তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপ, এবং তখন তো গ্রাম অনুযায়ী গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। তারপরে ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছেন না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে মুর্দারে কষ্ট দিতে চান, আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুর্দারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় ভিতরে। তো সেও ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম অ্যাটায়ার ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে। মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুতি নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে আর কি, যে আমি লাশের খাটিয়া তুলবো এখন। বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশে দিকে হাজার মানুষ, লাশের খাটিয়া ধরার লোক নাই।
তো সে কি করলো, ভয়ে ভয়ে রাসেল আসলে ওনার কথা ছাড়া কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে কাঁধের মধ্যে। তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন? আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম। আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো, এবং যারা আমার পিছনে আসছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা, আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের বেলা আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, বাড়ির উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বলল যে সরি আসলে আমি একটা জিনিস মিশে গেছে, জানাজা হবে। আচ্ছা, আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো, বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো, আমার মনে হচ্ছে না আসলে 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো, আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবারও লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে? হ্যাঁ, আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো, কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছি। আমি যদি মারাও চাই আমার কোনো আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলছে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেয়া কিনা, আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম, আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা, অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল, এবং সবাই মুনাজাত ধরলো। আচ্ছা, এবং তার সাথে পিছনের সবাই মুনাজাত ধরলো। আচ্ছা, মুনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে, ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি তাহলে এই কবর থেকে বললো, হ্যাঁ, তখন হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা, আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল, এবং চোখের সামনে দেখতে পেল। আচ্ছা, তো চাচার তো ঘটনা, ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোন রকমে, ওই রাতটা কোন রকমে কাটিয়ে সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই অবস্থায় ছিলাম, আপনার এটা ডিসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে।
তারপর যদি যাইতে ইচ্ছা করে এত ভয় লাগে, সে আর থাকার সাহস না, ওখান থেকে সে চলে যায়, আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নেই কখনো। এটাই ছিল রাসেল। অনেক সুন্দর একটা ঘটনা এবং অনেক চমৎকার একটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল এই নোয়াখালী জেলার হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজার নামক একটা জায়গা রয়েছে। এই হোরা মাঝি, হিরণ মাঝি, এনারা কি করতেন ওইখানেই, শুধু ওনারা না, আরো অনেক মাঝি যারা ছিলেন তারা ওখানেই মাছ ধরে বিক্রি করতেন আর কি। আর এই হিরণ মাঝি এবং হোরা মাঝির বাড়ি চরঈশ্বরের বাংলা বাজার থেকে আধা কিলোমিটারের ভেতরে আর কি। তো এই হিরণ মাঝি আর হোরা মাঝি ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছোটবেলায় মাঝে মাঝে একসাথে ওনারা নৌকাও চালাতেন। ছোটবেলা থেকে দুজনেই একসাথে বড় হয়েছেন। তো এই যে হিরণ মাঝির বাবা যিনি, মানে এই যে আসিফের দাদার বাবা, উনি আবার সাগরে মাছ ধরতেন। আর হোরা মাঝির বাবা, ওনার নাম ছিল হচ্ছে কালীন, মানে কালীন চাচা আমরা বলি ঘটনাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হোরা মাঝির বাবাই কালীন চাচা, উনি সাগরে মাছ ধরতেন না, কিন্তু উনি চরের আশেপাশে নদী এলাকা যতটুকু আছে আর কি, এইটুকু মাছ ধরতেন আর কি। তো এই হোরা মাঝির বাবা কালীন চাচা উনি মাছ ধরার পাশাপাশি বিভিন্ন কবিরাজিও করতেন, টুকটাক তন্ত্রমন্ত্র সাধনাও করতেন আর কি। রাতে মাছ ধরে হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজারে মাছ বিক্রি করতেন, আর দিনের বেলা সুযোগ মতো কবিরাজি করতেন। উনি খুবই পরোপকারী একজন মানুষ ছিলেন। কখনো কারো বিপদ দেখলে, কোনো মানুষকে যদি না পাওয়া যায়, এই কালীন চাচা সবার আগে এগিয়ে যাবেন। উনি মানুষকে মানে কখনোই ক্ষতি করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না, এবং নিজের প্রয়োজনে তো কাউকে ক্ষতি করেন নাই, বরং কোনো মানুষ যদি আবার ওনার কাছে আসতো অন্য কাউকে ক্ষতি করার জন্য, উনি সেটাতে রাজিও হতেন না। খুবই ভালো একজন মানুষ ছিলেন উনি। আর এই যে হিরণ মাঝি দাদু, উনিও নৌকা চালাতেন, যেহেতু ওনার বাবা আবার সাগরে মাছ ধরতেন, কিন্তু এই হিরণ মাঝি সাগরের দিকে যেতে চেতেন না, ওনার একটু ভয় লাগতো আর কি। উনিও চরের আশেপাশে মাছ ধরতেন। এই কারণে এই হিরণ মাঝি এবং হোরা মাঝি মাঝে মাঝে এই হোরা মাঝির বাবা মানে কালীন চাচার সাথে মাছ ধরতে যেতেন। তো এই কালীন চাচা হোরা মাঝিকে টুকটাক তন্ত্রমন্ত্র শেখাত। এখন কথা হলো, এই কালীন চাচা কিভাবে উনি এই তন্ত্রমন্ত্র জানলেন? মূলত ওনার কোনো মানুষ গুরু ছিল না, মানে কোনো মানুষের কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেছেন বিষয়টা এরকম নয়। উনি শিখেছিলেন জিনেদের কাছ থেকে। উনি যখন সাগরে মাছ ধরতেন বা চরের আশেপাশে মাছ ধরতে যেতেন কখনো কখনো, তখন ওই জিনেরা আসতো। জিনেরা এসে বলতে, এই হোরা, এই কালীন আমাকে মাছ দে। আমরা এই টাইপের ঘটনা কিন্তু দেখেছি যে কোনো পিশাচ এসে বলেছে যে মাছ দে, তখন এটা নিয়ে অনেক ধস্তাধস্তি তাদের সাথে, এরকম অনেক ঘটনা তো আমরা শুনেছি। কিন্তু এইখানে ব্যাপারটা হতো কি, ওই পিশাচ এসে যখন এই কালীন চাচার কাছে মাছ চাইতো, কালীন চাচা মাছ দিতেন এবং বলতেন যে এই নে মাছ দিলাম, আমার কিন্তু কোনো ক্ষতি করিস না, আমাকে আমার মতো কাজ করতে দে, আমি গরিব মানুষ, মাছ টাছ ধরে খাই, তোদের যদি কখনো মাছ লাগে আমার কাছ থেকে এসে নিয়ে যাস, যদি আমার ধরা থাকে আমি তোকে দিব, আবার আমার নৌকা খালি করে দিতে পারবো না, কারণ আমারও তো চলতে হয়। তো ওইভাবে মাঝে মাঝে ওনার সাথে পিশাচরা দেখা করতো, একজন দুজন এরকম আসতো, এসে তার কাছ থেকে মাছ চাইতো। ওরা আবার একটা দুটো মাছ নিয়ে চলে যেত, মানে সব মাছ যে খেয়ে ফেললো বিষয়টা এরকম না। আর কালীন চাচাকে ভয়ও দেখাতো না। তো এভাবে কি হতো যে মাঝে মাঝে ওরা আসতো, আর কালীন চাচাও কি করতো, ওদেরকে মাছ দিত। এইভাবে ওই পিশাচদের সাথে তার একটা সুসম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। পিশাচটা তার ক্ষতি করতো না, উনিও তাদেরকে মাছ দিত। আর কালীন চাচা মাঝে মাঝে মানুষদের উপকারের জন্য কিছু কিছু সমস্যা ওই পিশাচদের কাছে বলতো, যে আমার তো ওরকম একজন লোক আসছিল আমার কাছে, এরকম একটা সমস্যা নিয়ে আসলে কি করা যায়, আর একটু পরামর্শ দে। তখন পিশাচরা কি করতো, কোনো পরামর্শ দিত, বা ক্ষেত্র বিশেষ ওই পিশাচরা ওই সমস্যার সমাধানের চেষ্টা করতো। এমনটা না যে পিশাচদেরকে বাধ্য করতো, কারণ যেহেতু কালীন চাচা ওদেরকে মাছ দিত, এই কারণে পিশাচরা নিজের থেকে যদি মন চাইতো ওই সমস্যাটা সমাধান করতো আর কি, যদি তারা পারতো। এইভাবে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এর মধ্যে আবার কি হয়েছে, এই কালীন চাচা ওই সমুদ্রে মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা পিতল বা এরকম ধাতব কোনো একটা জিনিস দিয়ে তৈরি একটা কলস পেয়েছিল। সেই কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল। তো ওই দিন উনি একাই ছিলেন নৌকাতে,
সাগর তখনও শুরু হয়নি, একদম গভীর সাগর তো যেত না। উনি ছোট একটা ওই সাম্পান টাইপের একটা জিনিস নিয়ে খুব বেশি দূরে যেত না, মানে সাগরের শুরু হয়েছে বা এরকম আর কি, এমন একটা জায়গায় থাকতো যাতে করে উনি নিজে নিজে চলে আসতে পারতো। ছোট জাল ছিল, তো উনি ওটা দিয়ে মাছ ধরছেন। ওই সময় এখন ওই কলসটা পেয়েছেন, কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল। উনি চিন্তা করেছেন যে ভিতরে গুপ্তধন জাতীয় কিছু একটা হবে আর কি। তখন ওই মুখটা উনি অনেক কষ্ট করে খুলেছেন। খোলার পর ভেতর থেকে ধোয়ার মতো 3টা জিনিস বের হয়ে 3টা অবয়ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে নাকি 2টা ছিল হিন প্রজাতির জিন, আর একটা ছিল ইফরিত প্রজাতির জিন। এগুলা ছিল কি ওইটার মধ্যে বন্দী ছিল। এগুলো যখন বের হয়ে, তখন তো রাতের বেলা, নিজেদের আকার ধারণ করেছে, তখন তো এই কালীন চাচা ভয় পেয়েছেন উনি, আর ওরাও মুক্তি পেয়ে তো খুব খুশি। এখন ওই 3টা জিন চিন্তা করেছে যে এই যে আমাদেরকে যে মুক্তি দিল, এটা কি আবার কোনো তান্ত্রিক কবিরাজ কিনা, আবার আমাদেরকে বাধ্য করে কোনো কাজ করায় কিনা। এই চিন্তা করে ওরা মানে ভাবছে যে এই বেটাকে কি মেরে ফেলবো নাকি। এর মধ্যে কি হয়েছে, ওই যে পিশাচ যে জিনগুলো যারা ওর এই কালীন চাচার কাছ থেকে মাছ খেত, এরা আবার ওইদিকে এসেছে। আসার পরে তখন ওই পিশাচরা ওই 3টা জিন, যে 2টা হিন প্রজাতির জিন আর হচ্ছে একটা ইফরিত জিন, তাদেরকে বলেছে যে ওস্তাদ এই কালীনকে কোনো ক্ষতি করেন না, এ ভালো লোক, আমাদেরকে মাছ দেয়, কিন্তু বিনিময়ে কখনো আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করে না। এমনি মাঝে মাঝে বলে কোনো একটা মানুষের উপকারের জন্য, যদিও আমরা মানুষের উপকার করি না, কিন্তু তারপরও ও যেহেতু আমাদের মাছ টাছ দেয়, এই জন্য কখনো কখনো মনে চাইলে কোনো কাজ করে দিই। তো ভালো মানুষ, আপনাদের কোনো সমস্যা করবে না, ও কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আবার আপনাদেরকে বন্দি করবে না, কোনো সমস্যা নেই, ওর কোনো ক্ষতি করেন না। তখন এই জিনদের সুপারিশ পেয়ে মূলত ওই 3টা জিন খুশি হয়। তখন ওই 3টা জিনের মধ্যে শক্তিশালী যে ইফরিত সম্প্রদায়ের যে জিনটা ছিল, সে ওই কালীন চাচাকে একটা মাদুলির মতো কিছু একটা জিনিস দিয়েছিল, বলেছিল যদি কখনো প্রয়োজন হয় শুধু তখন আমাকে স্মরণ করবা, চেষ্টা করব তোমার উপকার করার জন্য। এরপরেও ওই সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই জিনদের সাথে, মানে ওই যে 3টা জিন বা আশেপাশে সবসময় দেখা সাক্ষাৎ হতো, এভাবেই মূলত ওনার সাথে এই জিনদের সখ্যতা সৃষ্টি হয়। আর ওই যে পিশাচ, যেই জিনেরা, তারপরে হিদ এবং ইফরিদ, ওরাই মাঝে মাঝে কিছু কিছু তন্ত্রমন্ত্র ওনাদেরকে মানে কালীন চাচাকে শিখিয়েছিলেন। ওইটা দিয়েই উনি বিভিন্নভাবে মানুষের উপকার করতেন, কখনো ক্ষতি করতেন না। আর এই কালীন চাচা হোরা মাঝিকে, মানে কালীন চাচা তার ছেলে হোরা মাঝিকে বলেছিলেন যে তার মৃত্যুর পর এই যে মাদুলির মতো যে জিনিসটা, যেটা ওই পিশাচ জিনেরা তাকে দিয়েছিল, তো উনি বলেছিলেন যে এই জিনিসটা আমার মৃত্যুর পর তুমি তোমার কাছে রাখবা, কখনো ওদেরকে দিয়ে জোর করে কাজ করাবা না, যদি না ওরা নিজের ইচ্ছায় কাজ না করে, আর মানুষের শুধু উপকার করবা, কখনো ক্ষতি করবা না। এইভাবে আস্তে আস্তে হোরা মাঝিকে উনি টুকিটাকি জিনিস শিক্ষা দিতেন, এই কারণে যে আসলে সমুদ্রে মাছ ধরতে যেতেন, কখন নৌকা ডুবি হয়, কখন কি সমস্যা হয়, এই বিষয়গুলো আসলে বলা যায় না। সবাই যে স্বাভাবিকভাবে মৃত্যু হবে এমনটা তো ভাবা ঠিক না, যে কোনো বয়সে যে কোনো ভাবে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য উনি এই হোরা মাঝিকে অল্প অল্প করে তন্ত্রমন্ত্র শেখাতে থাকেন। তো এভাবেই চলছিল, মানে বিষয়টা এইভাবে স্বাভাবিকভাবেই যাচ্ছিল। উনিও মাছ ধরছেন, পিশাচদেরকে মাছ দেন, হোরা মাঝিকেও কিছু শেখাচ্ছেন, তারপরে এই ভাবে মাছ টাছ ধরছিলেন আর কি। তো এখন কি হয়েছে যে ওই গ্রামে একজন মাতুব্বর ছিল আর কি। এই মাতুব্বরের বেশ কিছু নৌকা ছিল। উনি কি করতেন, মাঝিদেরকে জাল এবং নৌকা ভাড়া দিতেন, সারা রাত মাছ ধরে যত মাছ পাওয়া যেত এর 3 ভাগের 2 ভাগ নিত হচ্ছে ওই মাতুব্বর, আর 1 ভাগ পেত হচ্ছে ওই মাঝিরা বা জেলেরা। ওনারা ওইটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এই যে মাতুব্বর, এই মাতুব্বর সে কি করেছিল, জোর জবরদস্তি করে এই কালীন চাচা, মানে এই যে হোরা মাঝির পরিবারের বেশ কিছু জমি জবরদখল করে রেখেছিলেন। এইটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। এখন কালীন চাচা উনি তো গরিব মানুষ, আর ওনার পিশাচ বন্ধু বান্ধব থাকলেও কখনো তাদেরকে দিয়ে ব্যক্তিগত কাজে উনি লাগাতেন না তাদেরকে। তো উনি বারবার মাতব্বরকে বলতেন যে তিনি যেন তার দখলকৃত জমিটা ছেড়ে দেন,
কিন্তু মাতব্বর এগুলো আসলে কোনো ভ্রুক্ষেপ করতো না, সোজা কথা আর কি। তো এখন এই যে সমস্যা, এই সমস্যা আস্তে আস্তে প্রকট হতে থাকে। কালীন চাচাও চেষ্টা করছিলেন মাতব্বরকে ফোর্স করে, মানুষদেরকে দিয়ে, আরো যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলে জমিটা যেন উদ্ধার করা যায়। তো যখন গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে মাতব্বরকে ফোর্স করানো হলো, মানে চাপ দেয়া হলো, তখন মাতব্বর বিষয়টা ভালোভাবে নেন নাই। এই মাতব্বরের কিছু চেলা ছিল, এই চেলাগুলো দিয়ে রাতের বেলা এই কালীন চাচার বাড়িতে আক্রমণ করায় এই মাতব্বর। আর ওনারও তো বয়স হয়ে গিয়েছিল, কালীন চাচা, উনি বাসা থেকে তখন রেগুলার মাছ ধরতে বের হতেন না। তো যেই রাত্রে আক্রমণ করে ওই চেলারা, ওই রাত্রে উনি বাড়িতেই ছিলেন। ওই চেলাগুলাও ওই চেলাগুলাও ওই চিন্তা ভাবনা করেই গিয়েছিলেন যে আজকে তো আছে সে বাড়িতে। ওরা কি করেছে, গিয়েই বাড়ির চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে, আর বিভিন্ন তেল জাতীয় কিছু জিনিস যেগুলো আসলে খুব দাহ্য পদার্থ আর কি, এগুলো ছড়িয়ে দিয়েছিল, যার ফলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই রাত্রে আবার কি হয়েছে, এই যে হিরণ মাঝি আর হচ্ছে এই হোরা মাঝি, এই দুইজন আবার একত্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। ওই দিন দুইজন একটা নৌকা নিয়ে বেরিয়েছিলেন। এখন এই কারণে এই হোরা মাঝি উনি ওই রাত্রে বাসায় ছিলেন না। যখন সকালবেলা বাসায় আসেন তখন আসলে সব শেষ হয়ে গেছে, বাড়ি পুড়ে ছাই। কালীন চাচা, তার স্ত্রী মানে হোরা মাঝির মা, বাবা, আরো যে কয়েকজন পরিবারের সদস্য ছিল, প্রত্যেকেই আগুনে পুড়ে একদম নির্মম ভাবে নিহত হন। এদিকে হোরা মাঝি পরিবারের প্রত্যেকটা সদস্যকে হারিয়ে পাগলের মতো হয়ে যান, কান্নাকাটি, বিলাপ। আসলে এই সান্ত্বনাটা কিভাবে দেবেন? হিরণ মাঝি তার বন্ধু কি সান্ত্বনা দিবেন তাকে? এই সান্ত্বনা দেওয়ার ভাষা তো আসলে নেই। এদিকে এই হোরা মাঝি বুঝতে পারেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তারা তো দুর্বল, ওই মাতব্বরের সাথে তো পেরে উঠবে না। সামাজিক ভাবে ওই মাতব্বর অনেক শক্তিশালী ছিল, তার সাথে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়। ওই পোড়া বাড়ির ভেতর থেকে সেই মাদুলিটা উদ্ধার করেছিলেন, কারণ ওই মাদুলিটা মূলত ওই কালীন চাচার কোমরের সাথেই বাঁধা ছিল। যেহেতু আগুন ধরে গিয়েছিল, উনি ছটফট করেছিলেন, আগুন শরীরে যখন তার ধরে গিয়েছে এদিক ওদিক ছুটেছিলেন ঘরের মধ্যে, এই জন্য ওটা তো ওনার বডির সাথে ছিল না, বাড়ির অন্য জায়গায় ছিটকে পড়ে গিয়েছিল ঘরের মধ্যে আর কি। ওটা অনেক কষ্টে খুঁজে বের করেন, এবং ওইটা পাওয়ার পর তার বাবা তাকে যতটুকু তন্ত্রমন্ত্র বিদ্যা শিখিয়েছিলেন সেটা দিয়ে প্রতিশোধ নেয়ার চিন্তা করেন। আসলে তার প্রতিশোধের যেই স্পৃহাটা জেগে উঠেছিল, এটা অমূলক নয়, এটা সত্য, কিন্তু উনি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন এটা মোটেও ঠিক নয়। তো যেটা হতো সেটা হলো, হোরা মাঝির পরিবারের সদস্য তো কেউ নেই, হোরা মাঝি খাবে কোথায়? তখন এই হিরণ মাঝি, এই হিরণ দাদু যিনি, ওনার বাড়িতে হোরা মাঝি দিনের বেলা আসতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু রাতের বেলা কখনোই আর হিরণ মাঝি বা হিরণ দাদুর সাথে মাছ ধরতে এই হোরা মাঝি বের হতো না। রাতের বেলা সে যে কোথায় থাকতো, কোথায় যেত, এটা কাউকে বলতো না। মাঝে মাঝে হিরণ মাঝি দাদু জিজ্ঞেস করতেন, কিরে হোরা, তুই আমাদের বাড়িতে চলে আয়, একসাথে মাছ ধরতে যাব। তোর মা বাবা মারা গেছে, কিছু আমার মা বাবাই তোর মা বাবা, তুই আমাদের বাড়িতে থাকবি। কিন্তু তারপরেও হোরা মাঝির চোখে মুখে প্রতিশোধের নেশা তখন চেপে বসেছিল। হোরা মাঝি এর মধ্যে কি করেছে, ওই যে মাদুলিটা দিয়ে ওই হিন এবং ইফরিত, যে তিনটা মানে একটা জিন ছিল, এবং হিন যে দুটা জিন ছিল, এবং অন্যান্য পিশাচ যেগুলো ছিল, তাদেরকে সে তলব করে। তলব করার পর তাদেরকে তার প্রতিশোধের ইচ্ছাটা জানায়। এরপর থেকেই মূলত ঘটনাটা ভয়ানকভাবে শুরু হয়। রাত হলেই এই চর ঈশ্বর যেন হয়ে উঠত ভয়ঙ্কর এক জগৎ। চারদিকে ঘোর অন্ধকার তো এমনিতেই থাকতো, আকাশ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠত, কোথাও কোনো ঝড় টন নাই, কিন্তু এই চর ঈশ্বরের উপর মনে হচ্ছে যে কালো মেঘ থাকতো রাতের বেলা। দিনটা ছিল শুক্রবার, যখন হোরা মাঝির ওই প্রতিশোধের পালা শুরু হয়। ওই শুক্রবার রাতেই সবাই দেখতে পায় ওই মাতব্বরের বাড়ির আশেপাশে বড় বড় দানব ঘোরাফেরা করছে এবং আগুনের ফুলকে এদিক ওদিক ছোটাছুটি করছে।
শনিবার রাতেই ওই গ্রামেরই যারা মাতব্বরের সাথে চলতো, মানে এইসব চেলাফেলা ছিল, ওদের 7 জন ডায়রিয়া আক্রান্ত হয় এবং ওই দিনেই মারা যায়। মানে ওদেরকে যে ভালো কোনো ট্রিটমেন্ট দেবে এই সুযোগটা পায় না। তাছাড়া চর এলাকা, ওখানে তো আসলে ট্রিটমেন্টের সুযোগ ছিল না। আর এই যে আগুনে পুড়িয়ে যে মেরে ফেলেছে, এটা এমন ভাবে সাজিয়েছিল, বিশেষ করে ওই যে হোরামাছির পরিবারকে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। কেউ যে মেরেছে এর কোনো প্রমাণ ছিল না। কিসের থানা পুলিশ করবে, কোনো সুযোগ নাই, কোনো প্রমাণ নাই। আর দুর্গম চর এলাকা ওই সময় ছিল, বুঝতেই পারছেন, সেই 1940 সালের আশেপাশের সময়, ব্রিটিশ পিরিয়ড। তখন তো পুলিশের কাছে যাওয়া, কেস কাবারি করা, এগুলো তো অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। আর তাছাড়া প্রমাণই নাই কে মেরেছে, তো করবেটা কি? বাধ্য হয়েই এই হোরামাছি এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল আর কি। তো ওই যে এই চেলাগুলো, চেলাগুলোর মধ্যে 7 জন তো শনিবারের দিন মারা গেল ডায়রিয়া হয়ে। এর 3 দিনের ভিতরে টোটাল এলাকা 17 জন মানুষ মারা যায়। কেউ ঘাড় মটকে ছিল, মানে কারো ঘাড় মটকে ছিল, কেউ ডায়রিয়ায়, আবার কেউ রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, ওই উঠোনেই মরে পড়েছিল। তো এইভাবে 17টা মানুষ মারা গিয়েছিল। 17টা মানুষের ছিল ওই মাতব্বরের চেলা। তো তখন তো এলাকা সবাই বুঝে যায় যেটা আর কিছু না, এটা হচ্ছে এই মাতব্বরের পাপের ফসল। কারণ গ্রামের মানুষ বুঝতে পেরেছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কিন্তু তারা তো মুখ খুলে কিছু বলতে পারতো না। তো যাই হোক, হোরামাছির প্রতিশোধের একটা অংশ শেষ হলো তার চেলাগুলোকে মেরে। এর ভিতরে কিন্তু প্রতিদিন হোরামাছিকে তার ভিটাতে দিনের বেলা কান্না করতে দেখা যেত, খুবই বিলাপ করে কান্না করত, কিন্তু রাতের বেলা তাকে দেখা যেত না। এর ভিতরে ওই মাতব্বর যখন দেখতে পায় তার সব চেলাগুলো মরে গেছে, সে তখন হোরামাঝিকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু ওই মাতব্বর রাতের বেলা হোরামাঝিকে খুঁজে পেত না, শুধু ওই দিনের বেলাতেই হোরামাঝিকে তার ভিটার কাছে দেখা যায়। তখন দিনের বেলা এতগুলো লোক দিয়ে যে হোরামাঝিকে মারবে, এটাও তো একটা সমস্যার ব্যাপার ছিল। রাতের বেলা মারতে সুবিধা, তাতে প্রমাণ থাকে না। আর ওর যে চেলাগুলো ছিল, 17টা চেলা তো মারাই গেছে, নতুন করে তার আশেপাশে কোনো চেলা আসতে চাইতো না, ভয় যে ওই মাতব্বরের যেই চেলা হবে সেই মরবে। এই জন্য মাতব্বরও বেশ একাকী হয়ে গিয়েছিল আর কি। এর মধ্যে মাতব্বরের বাড়িতে একটা সমস্যা দেখা দিল। রাতের বেলা মাতব্বরের বাড়ির আশেপাশে অনেক বড় বড় শ্যাডো আকৃতির, মানে ছায়ার মতো কি যেন ঘোরে, এবং এগুলো নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলে। আর এই ফিস ফিস কথা মাতব্বর সহ মাতব্বরের ফুল ফ্যামিলি এই কথাগুলো শুনতো। তারা বুঝতে পারতো তাদের বাড়ির চারদিকে কি যেন ঘোরাফেরা করছে এবং ফিস ফিস করে কথা বলছে। রাতের বেলা এই মাতব্বরের বাড়ির আশেপাশে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, কেউ ভয়ে আসে না, এমনকি দিনের বেলা তো আসতে চায় না। চিন্তা করে মাতব্বরের বাড়িতে যাব, না জানি কোন বিপদে এসে পড়ি, কার ডায়রিয়া হয়, কে কিভাবে মারা যায়। মানে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে মাতব্বরের বাড়ির আশেপাশে যাওয়া যায়। অনেকটা মাতব্বরে এক ঘরে হয়ে যায় আর কি। মানুষজন তাদেরকে, মানে তাদের ফ্যামিলির সাথে বা তার ফ্যামিলির সাথে কথা বলতে ভয় পাইত। তো রাতের বেলা হলেই তো মাতব্বরের বাড়িতে এই সমস্যার সৃষ্টি হতো। এর মধ্যে কি হয়, একদিন এই মাতব্বর হোরামাঝিকে বাজারের ভিতরে দেখতে পায়। দেখতে পেয়ে তো হোরামাঝিকে খুব ধমক দিতে থাকে, গালিগালাজ করতে থাকে, বলতে থাকে যে আমি তোকে দেখে নিব, তোর বাবার এবং তোর মা সহ তোর ফ্যামিলির যে পরিণতি হয়েছে তোরও সে একই পরিণতি হবে। তো এইটা হোরামাঝিকে হুমকি দেয়। লোকজনের তো আসলে বুঝতে আগেও বাকি ছিল না, আর এই হুমকি দেওয়ার পর লোকজনের বুঝতে বাকি থাকে না যে হোরামাঝির বাড়িতে কে আগুন লাগিয়েছিল। তবে মানুষজন দেখে যে এই হুমকি দেওয়ার পর হোরামাঝি উল্টো অট্ট হাসি দিচ্ছে, মানে এই হুমকিতে তার কোনো ভ্রুক্ষেপ নাই, এবং অট্ট হাসি দিয়ে এক দৌড়ে বাজারের মধ্যে মিলিয়ে যায়। আর ওই মাতব্বর সে যে দৌড়ে ধরতে যাবে সে সুযোগ পায় নাই। হোরামাঝি কোথায় যে মিলিয়ে গেল মানুষের ভিড়ের মধ্যে, আর হোরামাঝিকে আর দেখতে পাই নাই। তো দিনটা ছিল মঙ্গলবার, যতটুকু তথ্য পাওয়া যায়। রাতের বেলা নাকি ওই চর ঈশ্বরে ভীষণ ঝড় ওঠে, আর হোরামাঝির বাড়ির যেটা ছিল যে ভিটা, ওই দিক থেকে করুণ কান্নার আওয়াজ শুনতে পায় মানুষজন ওই ঝড়ের মধ্যেই। আর ওই মাতব্বরের বাড়ির ওই দিক থেকে চিৎকার চেঁচামেচি, কিন্তু কোনো মানুষ ঘর থেকে বের হয় না। বেশ অনেকক্ষণ এভাবে ঝড় বয়ে যায়। সকালবেলা দিনের আলো ফোটার পর লোকজন বের হয়েছে,
সবাই মাতুব্বরের বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভয়ানক দৃশ্য। মাতুব্বরের বাড়িতে যারা সদস্য ছিল, ছেলে মেয়ে আরো যে মহিলা সদস্যরা ছিল, প্রত্যেকে মরে পড়ে আছে। তাদের বডিতে অন্য কোনো আঁচড় এরকম ছিল না, কিন্তু তারা কিছু দেখে ভয় পেয়েছে। চেহারা দেখে এরকমটা মনে হচ্ছিল। কিন্তু ওই যে মাতুব্বর, তার কি হলো? উঠোনের বিভিন্ন জায়গায় তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে পড়ে আছে। এভাবেই হোরা মাঝি মাতুব্বরের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। এরপর থেকে ওই চর-ঈশ্বর এলাকায় আর কেউ কখনো হোরা মাঝিকে জীবনও দেখেনি। এমনকি যে হিরণ মাঝি দাদু, উনিও আর কখনোই হোরা মাঝিকে দেখেননি। আর ভয়ে কেউ কখনো হোরা মাঝির যে ভিটা, ওই ভিটার দিকে কেউ যেত না। কিন্তু ওনাদের এলাকার মাঝিরা বলতো ওই হোরা মাঝিকে নাকি রাত হলে বিভিন্ন চরের পাশে যে নদীর পাশে যে চর বিভিন্ন এলাকা আছে, ওই জায়গাতে কখনো কখনো নাকি নৌকাতে দেখা যেত। আর হোরা মাঝি খুব অট্ট হাসি দিত। হোরা মাঝির বাড়ি নাকি এখনো আছে, ওই বাড়িতে কেউ যায় না, ঘন জঙ্গল হয়ে আছে ওখানে, মানে এটা পুরোটাই এখন জঙ্গল আর কি। তো কখনো কখনো অনেকে নাকি বলতো ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, যদিও বা সেটা আরো অনেক আগের কথা। কিন্তু হোরা মাঝি কোথায় যে চলে যায়, পরে কি হয়েছে তার, এগুলো আর কিছুই জানা যায়নি। কেউ কেউ বলে মাঝে মাঝে নাকি হোরা মাঝির বাড়ি থেকে আগুনের ফুলকি উঠতে দেখা যেত। ওই কালীন চাচা, এমনকি তার ফ্যামিলির বাকি সদস্যদের কবর কিন্তু হোরা মাঝির ওই ভিটা ওইখানেই আছে। কিন্তু হোরা মাঝিকে আর কেউ কখনো খুঁজে পায় নাই। উনি যে কোথায় গেছেন, কি হয়েছে, কেউ জানে না। এলাকার মানুষরা এক তান্ত্রিকের মাধ্যমে কিছু তথ্য পেয়েছিল। মূলত এই পুরো ঘটনাটা তান্ত্রিকদের কাছ থেকেই জানা যায়। যে এতক্ষণ যা বলা হলো, অনেক বিষয় তো আর জানা যায়নি। পরবর্তীতে তান্ত্রিকটা যেভাবে বলেছে ওইভাবেই গ্রামের লোকজন তারা জেনেছিলেন যে গ্রামে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, এগুলো সব তো হোরা মাঝির প্রতিশোধের কারণে মারা গিয়েছে। আর কালীন চাচা যে জিনগুলো ছিল, এই জিনগুলো তো আসলে ওই যখন নদীতে যেত বা সাগরের কাছাকাছি যেত, তখন ওগুলো আসতো। তাদেরকে তো উনি বন্দিও করেন নাই, তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ উনি ছিলেন না। ওদেরকে বললে ওরা কাজ করত। কিন্তু হোরা মাঝি যেহেতু ওই জিনদেরকে ডেকেছিল এবং অনুরোধ করেছিল যে তার বাবার হত্যার প্রতিশোধ যেন তারা নেয়, কিন্তু ওরা তো ছিল পিশাচ শ্রেণীর জিন, তারপরে হিন এবং ইফরিত সম্প্রদায়ের জিন। ওদের সাথে চুক্তি না করলে ওরা সাধারণত ওদেরকে দিয়ে কোনো কাজ করতে বাধ্য করানো যায় না, যদি না ওরা নিজের ইচ্ছায় না করে। কিন্তু আমার ইচ্ছায় বা আপনার ইচ্ছায় যদি কাজটা করতে হয়, তাহলে ওদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তো যেহেতু ওইটা হোরা মাঝির ইচ্ছাতে এবং এই কাজটি করানোর জন্য হোরা মাঝিকে একটা চুক্তিবদ্ধ হতে হয়েছিল ওই ইফরিত এবং হিন সম্প্রদায়ের জিনদের সাথে। তখন ওই তান্ত্রিক বলেছিল এই চুক্তিটার শর্ত ছিল যে প্রত্যেকটাকে হত্যা করবে, বিশেষ করে যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল ওরা খুঁজে বের করে করে হত্যা করবে, কিন্তু শর্ত হলো এর বিনিময়ে এই হোরা মাঝিকে তাদের সাথে চলে যেতে হবে। এখন চলে যেতে হবে বলতে তাকে কি ওই জিনেরা মেরে ফেলবে, নাকি ওদের দেশে নিয়ে যাবে, না কি করবে, কোথায় নিয়ে যাবে, হোরা মাঝির বাকি জীবন কিভাবে কাটবে, এই বিষয়ে আর কিছু জানা যায় না। শুধু এতটুকু জানা যায় ওই জিনেরা তাকে এরকম শর্ত দিয়ে দিয়েছিল, একটা নির্দিষ্ট শর্ত, এবং সেই শর্তের একটা অংশ হবে হচ্ছে সে আর কোনো সাধারণ মানুষের সাথে মিশতে পারবে না। কিন্তু এর পরে কি হবে এটা জানা যায় না, এটা ওই তান্ত্রিক বলতে পারেন না, এই জন্য গ্রামের মানুষজন জানে না আসলে কি হয়েছিল হোরা মাঝির সাথে পরবর্তীতে। উনি এখনো জীবিত আছেন কি জীবিত নাই এটা কেউ বলতে পারে না। ঘটনাটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আর এখানে কিন্তু আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ হয়তো বা কোনো ধর্মই পালন করেন না এমন মানুষও আছেন। তো এক একটা ধর্মের এক এক ধরনের সংস্কৃতি রয়েছে, তাদের বিভিন্ন রিচুয়াল রয়েছে, তারা তাদের সমস্যাগুলো তাদের মতো করে সমাধান করেন। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো কটু মন্তব্য করব না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে আমি আমাদের মুসলিম ভাইদের থেকে সবচেয়ে বেশি কটু মন্তব্যগুলো পাই, এটা আমাকে অত্যন্ত ব্যথিত করে। ওনারা না বুঝেই মন্তব্যগুলো করেন বলে আমার কাছে মনে হয়। যদি বুঝতেন তাহলে করতেন না, কারণ ওনারা চিন্তা করছেন সব সমস্যা তো
আমরা যেভাবে মুসলিমরা সলভ করি সেভাবেই করা যায়, কিন্তু আমাদের একটু বোঝা উচিত যে ওই সমস্ত দুর্গম যে জায়গাগুলো, তাদের সংস্কৃতি যেরকম, তারা তাদের মতো করে প্রবলেমগুলো সলভ করে। এই কারণে তাদের সমস্যার ধরন যদি আমাদের সাথে কিছুটা মিলেও যায়, সেটা সমাধানের পদ্ধতিটা আবার তারা তাদের মতো করে করে থাকেন। এই জন্য আমরা আমাদের চিন্তা থেকে যে বিষয়টা মাথায় আসে সেটা অনুযায়ী যে সবাই সেটা করবেন বিষয়টা তেমন নয়। এই জন্যই অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের মন্তব্য কেউ করবেন না। এক একটা ধর্মের এক এক ধরনের বিশ্বাস সংস্কৃতি রয়েছে, তাদের রীতিনীতি রয়েছে। আমরা তো ওই ধর্ম পালন করতে যাচ্ছি না, কিন্তু কটু মন্তব্য করা থেকে তো বিরত থাকতে পারি। এই বিষয়টি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যে যার যার ধর্ম তারা তাদের মতো করে পালন করুক। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনার যিনি বর্ণনাকারী, ওনার নাম হচ্ছে ইকি চাকমা। উনি পেশা একজন নার্স, আর আমাদের জয় বড়ুয়া ভাইও কিন্তু একটি হসপিটালে কর্মরত রয়েছেন। তো উনি কিন্তু ইতোপূর্বে চিংসাবাইয়ের ঘটনা একজন বৌদ্ধ গুরুর কথা বলেছিলেন, যিনি স্থানীয়ভাবে বড় ভান্তে নামে পরিচিত ছিলেন। ঠিক এমনই একজন বৌদ্ধ গুরুর অবদানের কথা উনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো এই ঘটনায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, বৌদ্ধ ধর্মর বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তো সেই বিষয়গুলো ইমেল করে অবহিত করতে বলেছেন জয় বড়ুয়া ভাই, এবং এগুলোর ব্যাখ্যা জয় বড়ুয়া ভাই নিজেই এটা দেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো চলুন শুরু করি মূল ঘটনা। ঘটনার সাল 1992 এর আশেপাশে হবে, আর ঘটনার স্থান ধুতাঙ্গ পাহাড় এবং এর আশেপাশের গ্রাম কারবারি পাড়া, ঘি